প্রিয় দর্শকবৃন্দ, যে যেখানে আছেন, চ্যানেল 16-এর আলাপচারিতার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা সম্পর্কে আলোচনা করব। আমাদের সাথে আছেন আমাদের সাবেক উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ে রাশেদা কে চৌধুরী ম্যাডাম। আমার ডান পাশে আছেন শ্যামলকান্তি ঘোষ, মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আমার আরও ডাইনে আছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উনি ডিডিএলজি ডেপুটি সেক্রেটারি, এখন জামালপুরে কর্মরত আছেন। আজকে আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। 2009 সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা চলে আসছে নিয়মিতভাবে প্রতি বছর। আমরা এর পক্ষে এবং বিপক্ষে অনেকেই কথা বলতে শুনেছি, কিন্তু আমরা আজকে শুনব যে আসলেই প্রাথমিক সমাপনী পরীক্ষায় কোনো ভালো কাজ না এখানে কোনো ক্ষতি হচ্ছে ছেলে মেয়েদের, সেই বিষয়ে আমরা একটু খতিয়ে দেখব। প্রথমে আমি মহাপরিচালক মহোদয়কে বলবো, আমরা যে প্রাথমিক সমাপনী পরীক্ষা নিচ্ছি, এই সমাপনী পরীক্ষায় 2009 সাল থেকে 2012 সাল পর্যন্ত কি পরিবর্তন লক্ষ্য করছেন? আপনাকে ধন্যবাদ। আপনি শুরুতেই বলছেন যেমনটা যে পঞ্চম শ্রেণীর শিক্ষা সমাপনী পরীক্ষা নিয়ে নানা ধরনের কথাবার্তা পক্ষে বিপক্ষে। আমি মনে করি যে বিপক্ষে কথাবার্তা যখন পরীক্ষা শুরু করতে যায় তখন ব্যাপকভাবে ছিল, কিন্তু পরীক্ষা শুরুর পরে প্রথম বছর যখন ফলাফল প্রকাশিত হওয়ার পর সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, তারপর থেকে তেমন বিপক্ষে কথাবার্তা শোনা যায়নি। যেমন বিপক্ষে প্রচারণাগুলোর মধ্যে ছিল যে আমরা শিশুদের মধ্যে একটা পরীক্ষা ভীতি সৃষ্টি করে দিতে পারি, ব্যাপক সংখ্যক শিক্ষার্থী ড্রপ আউট হয়ে যেতে পারে বা ঝরে পড়তে পারে। কিন্তু আমি যদি পরীক্ষার ফলাফলগুলো লক্ষ্য করি 2009 সাল থেকে 2012 সাল পর্যন্ত, তাহলে দেখতে পাবো যে 2009 সালে যেখানে আমার ডিআর বলি, ডেসক্রিপটিভ রোল বা এনরোলমেন্ট, সেখানে পরীক্ষায় যা রেজিস্টার্ড হয়েছিল তার সংখ্যা ছিল 19,79,000। সেইটা 2012 সালে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে 26,41,000 শুধুমাত্র পঞ্চম শ্রেণীতে এনরোল হয়েছে, এবং সেই সাথে ইবতেদায়ী সংখ্যাটা যোগ করি তাই আরও 3,29,000, সব মিলে প্রায় 29,79,000 80,000 ছাত্রছাত্রীর মধ্যে ভর্তি হয়েছে। আচ্ছা, প্রতি বছর আমরা দেখেছি যে আপনার প্রায় 41 লক্ষ ছেলে মেয়ে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয় বা ইবতেদায়ী মাদ্রাসা সব প্রাথমিক প্রতিষ্ঠান মিলে সমস্ত প্রকার প্রাথমিক সমস্ত প্রকার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষায় যারা বসছে তাদের এবং ভর্তি হওয়ার মাঝে প্রায় 11 লক্ষ পার্থক্য। 10 লক্ষ 11 লক্ষ, হ্যাঁ আপনার ঠিক আছে। সেটা আমরা যদি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ভর্তির সংখ্যা দেখি 40 লক্ষ প্লাস মাইনাস 1 লক্ষ প্রতি বছর এরকম থাকে। স্ট্যাটিস্টিক্যাল ব্যুরোর তথ্যের দিকে তাকাই, তাহলে আমরা দেখব প্রতি বছর কী পরিমাণ ছেলে মেয়ে জন্মাচ্ছে। সেখানে কিন্তু আমরা আর 41 লাখ দেখছি না, আরও কম। এর কারণটা কি? প্রতি বছরে শিশু জন্মের সংখ্যা কত, সেটা কত লক্ষ ঠিক আমি এই মুহূর্তে জানি না যে কত, কিন্তু আমার ছাত্রছাত্রী ভর্তি যদি অনেকগুলো বছর ধরে দেখি ঠিক এরই কাছাকাছি আছে, এই 40-এর আশপাশ দিয়ে। কিন্তু যে ছেলে মেয়ে হচ্ছে তার সাথে আমি দেখি 5 থেকে 7 লক্ষের পার্থক্য। সেটা আমি মনে করবো যে কিন্তু আমরা ধরে নিয়েছি যে এই 5 থেকে 7 লক্ষর পার্থক্য আমরা মনে করি যে কোনো শিশু ব্রাক স্কুলে ভর্তি হচ্ছে, আবার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হচ্ছে, কিংবা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হচ্ছে আবার ইবতেদায়ী মাদ্রাসায় ভর্তি হচ্ছে। এখানে আসলে তারা কিন্তু সিস্টেম থেকে হারিয়ে যাচ্ছে না, তারা ওই একটা ধারার বিদ্যালয় থেকে হয়তো হারিয়ে যাচ্ছে। এটা কিন্তু অনেক সময় আমাদের তথ্যের মধ্যে আমরা ধরতে পারি না, সেটাও একটা সীমাবদ্ধতা আছে। সেটা তো ইনসেনটিভের কারণে ছেলেমেয়েরা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায়, যেমন মাদ্রাসায় স্কুলে ভর্তি হয়, থাকা খাওয়া, মক্তবে যেটা যায়, প্রাইমারি স্কুলে ভর্তি থাকা হয়। খাওয়া ফ্রি। একই সাথে আমরা দেখছি যে পরীক্ষার ফলাফলও কিন্তু প্রত্যেক বছর আস্তে আস্তে ভালো হচ্ছে। সুতরাং সবাই যে আশঙ্কা করেছিল যে অনেকে পরীক্ষা নিয়ে ডিসকারেজড হবে, এটা তাহলে সঠিক না, একদমই সঠিক নয়। কারণ হচ্ছে যে আপনি নিজেই বললেন যেটা যে ঝরে পড়ার হার বাড়বে, সেটা নিশ্চয়ই আমি বলবো যে ঠিক হয়নি। কারণ ম্যাডামও যেটা বললেন যে তারা সিস্টেম থেকে হারিয়ে যায়নি, এখানে ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখান থেকে চলে গেছে হয়তো মাদ্রাসায়, অথবা চলে গেছে কিন্ডারগার্টেন স্কুলে, অথবা চলে গেছে কোনো এনজিও স্কুলে, অথবা রেজিস্টার্ড নন গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে। কিন্তু ম্যাডাম আমরা লক্ষ্য করেছি যে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হওয়ার পরে মেয়ে শিশুদের সংখ্যা শুধু বেশিই না, আমরা যদি 2012 সালের কথা চিন্তা করি তাহলে আমরা দেখব যে পাশের হার মেয়েদের বেশি। শুধু তাই না, ছেলে এবং মেয়েদের রেজাল্টের পার্থক্য প্রায় 7 লক্ষ, মেয়েরা বেশি ভালো করছে। হ্যাঁ, 45% ছেলেরা, মেয়েরা 54%।
পরীক্ষা অংশ নেওয়া এবং পাশের ক্ষেত্রে। একটা কিন্তু 49 লাখ, একটা বাংলাদেশে- 56 লাখ। হ্যাঁ, বাংলাদেশের একটা বড় অর্জনের বড় একটা জায়গা। চেঞ্জ যেটা আমাদের এটা সমাজে বড় অর্জন দুটো কারণ আছে। এটা হচ্ছে মেয়ে শিশুর প্রতি যে রাজনৈতিক অঙ্গীকারটা, এটা আমরা কখনো অদল বদল হতে দেখিনি। একটা রাজনৈতিক দল সরকার গঠন করে বললেন যে পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী পর্যন্ত মেয়েদের জন্য অবৈতনিক, তারপরে আবার হলো দশম শ্রেণী, এখন দ্বাদশ শ্রেণী পর্যন্ত। আমি মনে করি এটা রাজনৈতিক অঙ্গীকারের ফসল। যারা বাইরে আছি, সাধারণ মানুষ নিয়ে কাজ করি, আমরা খুবই খুশি যে মেয়ে শিশুর শিক্ষার প্রতি আগ্রহ এবং জনগোষ্ঠীর মধ্যেও একটা জিনিস কিন্তু লক্ষ্য করবেন, বাংলাদেশের অর্জনের আরেকটা জায়গা, এই যে বলছেন যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এত সমালোচনা ছিল একসময়, বাংলাদেশে কিন্তু শিক্ষার চাহিদা তৈরি হয়ে গেছে। আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন, বলবে পড়াতে চাই, কোথায় পড়াবো, কীভাবে পড়াবো সেটা অন্য প্রশ্ন, কিন্তু চাই। এটা কিন্তু আমরা ভারতবর্ষেও এই জিনিসটা অনেক রাজ্যে আমরা দেখি না। ম্যাডাম, যে আমরা চাহিদা আরেকটা তৈরি জিনিস দেখেছি, অনেক সময় আমাদেরকে সঠিক তথ্য দেওয়া হয় না, বা আমরা সঠিক তথ্য সেটাও না আছে। জেনে আমরা একটা মন্তব্য করি। যেমন আমরা লক্ষ্য করেছি যে কয়েকদিন আগে একটা পত্রিকায় নিউজ হয়েছিল যে পৃথিবীর কোথাও এই প্রাথমিক পর্যায়ে সমাপনী পরীক্ষা নাই, কিন্তু আসলে এটা সঠিক না। আমরা একটা বই দেখেছি ফ্রেকোনমিক্স, সেখানে আমরা দেখছি আমেরিকাতেও এই পরীক্ষা আছে, আচ্ছা, এবং আমি বিভিন্নভাবে দেখছি আছে। যে আফ্রিকা শুধু না, এশিয়ার অনেক কান্ট্রিতে এটা আছে। এবং এটা থাকার একটা বড় কারণ হচ্ছে যে আমরা কিন্তু বুঝতে পারি আমরা কোথায় আছি এবং কোথায় যাচ্ছি। যেমন উদাহরণ হিসেবে বলি ম্যাডাম, আমরা দেখেছি যে আমরা এই 2009 সালের আগে আমরা জানতাম না যে আমাদের কোন স্কুল কি করছে, তাদের পারফরমেন্স কি, কিন্তু এখন আমরা দেখলাম এইবার যে 710টা প্রাথমিক বিদ্যালয় থেকে কিছুই কোনো পাশ করেনি, কোনো শিক্ষার্থী পাশ করেনি। সুতরাং এটা কি মহাপরিচালক মহোদয়, আমরা কি কোনো অগ্রগতি অর্জন করছি? আগে কি এর চেয়ে বেশি ছিল? 100বার আমি বলবো যে আমরা অগ্রগতি অর্জন করছি। বটে আপনি এই যে তথ্যটা দিলেন, এই তথ্য পাওয়ার সুযোগ তো আপনার হলো এখানে। আমি মনে করি যে অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশমেন্ট করা সেটা হয়েছে। আমার কোন প্রত্যন্ত অঞ্চলের কোন স্কুল কী করছে সেটা আমি দেখতে পাচ্ছি। আমি এর আগে যে সংখ্যা ছিল সেই সংখ্যাগুলো ক্রমান্বয়ে কমেছে প্রথমবারের তুলনায়। এবং সেই সাথে বলবো যে এবার আপনি নিশ্চয়ই জানেন যে খাতা দেখানো হয়েছে, এক উপজেলার খাতা অন্য উপজেলায় চলে যাচ্ছে। সেক্ষেত্রেও বলবো যে এখানে কোনো পক্ষপাতিতার কোনো সুযোগ ছিল না। তারপরেও আমি মনে করি যে যে সমস্ত স্কুল খারাপ করেছে প্রতিবারই তাদের কারণগুলো উদ্ঘাটন করার চেষ্টা করেছি, কারণগুলো উদ্ঘাটন করে সেটা সমাধানের চেষ্টা করা হচ্ছে। ক্ষেত্র বিশেষে যেখানে যারা দায়ী আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটা শিক্ষা ব্যবস্থাপনার দায়িত্বে যারা হয়ে থাকেন অথবা শিক্ষা পরিচালনার ক্ষেত্রে বা শ্রেণীকক্ষে যেখানে হোক না কেন, তাদের সেই রেমেডি করে আনা যায় সেটার ব্যবস্থা করা হয়েছে। 2009 সালে কি 700রও বেশি স্কুল থেকে কেউই পাশ করতেন না? না, 2009 সালে আমার সরকারি স্কুলের সংখ্যা বেশি ছিল। এই যে সংখ্যা যেটা বললেন এর মধ্যে এনজিও স্কুল, যেমন রস্ক বলে একটি আমার সরকারি আছে, বিভিন্ন এনজিও স্কুল আছে, তারপরে কিন্ডারগার্টেন আছে, অন্যান্য সমস্ত সিস্টেম স্কুল, রেজিস্টার্ড নন গভর্নমেন্ট স্কুল আছে, সব মিলিয়ে কিন্তু এটা অনেকেরই স্কুল বলে ওটা সেন্টার, মূলত সেন্টারের সংখ্যার জন্যই অতটা সংখ্যাটা অনেক বেশি মনে হয়। কিন্তু তাহলে আমরা আগাচ্ছি না পিছাচ্ছি? অবশ্যই আগাচ্ছে, এগোচ্ছে। আমি অনেকগুলো অর্থে বলতে পারি। এক হচ্ছে যে পাশের হার বৃদ্ধি শুধু নয়, যদি দেখি প্রতি বিষয়ে গড় নম্বর প্রাপ্তি এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ সর্বোচ্চ নম্বর প্রাপ্তি এবং সর্বনিম্ন নম্বর প্রাপ্তি, অর্থাৎ গড় নম্বর থেকে সর্বনিম্ন নম্বর প্রাপ্তির যে পার্থক্য, সেইগুলো দেখি সবগুলোই কিন্তু আস্তে আস্তে গড় নম্বর প্রাপ্তি বেড়েছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কমেছে। সেগুলো প্রমাণ করে যে প্রতি সাবজেক্টেই কিন্তু আস্তে আস্তে আমরা উন্নতি করছি। এখানে একটা কথা উল্লেখ করবার যে আমরা শিক্ষকরা অনেক বেশি দায়িত্বশীল হয়েছেন। তারা নিজেরা নিজেদের গরজে এখন অনেকখানি যত্ন নিয়ে শিশুদের পড়াচ্ছেন। সমস্ত স্কুলগুলো অন্তত 5-এর জন্য সিঙ্গেল শিফট হয়ে গেছে, মানে ক্লাস 1-এর ক্লাস যখন শুরু হয় 5-এর ক্লাসে তখন শুরু হয়, অতিরিক্ত ক্লাস তারা করাচ্ছেন। এখন দেখছি আমাদের পাশের হার 97.35, কিন্তু একই সাথে আমরা দেখছি যে ইবতেদায়ী মাদ্রাসাতে কিন্তু পাশের হার কম, 92.45। সেটা অনেক কিন্তু বেড়েছে। আমরা যদি জুনিয়র পরীক্ষার দিকে তাকাই তাহলে উল্টো চিত্র দেখব যে মাদ্রাসাতে বেশি পাস করছে। আমরা যদি এসএসসির দিকে তাকাই তাহলে দেখব যে উল্টো চিত্র। কিন্তু প্রাথমিক ক্ষেত্রে আমরা দেখছি যে ইবতেদায়ী থেকে কম পাস করছে এবং প্রাথমিক বিদ্যালয় থেকে বেশি পাস করছে। এর কারণ কি বলে আপনি মনে করেন? একটা বিরাট সংখ্যক শিশু কিন্তু প্রাথমিক শিক্ষা সমাপন করবার পরে আবার এই জুনিয়র স্কুল সিস্টেমে চলে যায়। তারা আবারও যে ওই মাদ্রাসায় থাকে তা থাকে না। সে কারণেই কিন্তু মাদ্রাসার একটা বিরাট অংশ এখানে চলে আসছে। মাদ্রাসার ইত্যাদি মাদ্রাসার যে রেজাল্টটা বললেন, এটাও কিন্তু অনেক উন্নতি ঘটেছে। 2010 সাল থেকে সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে। 2010-এ পাশের হার যেটা ছিল
সেটা 80 নিচে আরও ছিল। বেড়েছে। ম্যাডাম, আমরা লক্ষ্য করেছি যে প্রাথমিক পরীক্ষায় ফলাফল অভিভাবকদের একটা ব্যাপক ভূমিকা আছে, তাদের বাড়ির বা পারিবারিক পরিবেশের একটা ব্যাপক ভূমিকা আছে। আমরা লক্ষ্য করেছি যে লালমনিরহাট একটা প্রত্যন্ত এলাকার একটা জেলা এবং এখানের জনসাধারণের অর্থনৈতিক অবস্থা অন্য অনেক জেলার চেয়ে আরও দুর্বল, কিন্তু আমরা দেখেছি যে প্রাথমিক সমাপনী পরীক্ষায় লালমনিরহাট 100% পাস করেছে। অপরদিকে দেখি বরিশাল ডিভিশন সবচেয়ে টপে, কিন্তু আমরা যদি কোরিলেট করার চেষ্টা করি আমরা দেখি যে লালমনিরহাটে টিএলএম নামের একটা প্রোগ্রাম চলেছিল 100% লিটারেসি। ঠিক একইভাবে আমরা দেখছি যে কিছু উপজেলা, প্রায় 39টি উপজেলায় 100% পাস, এবং আমরা মিলিয়ে দেখেছি যে যেসব জায়গাগুলোতে সাধারণত গণশিক্ষার কাজগুলো জোরদার হয়েছিল সেখানে পাশের হার ভালো। এই বিষয়ে আপনার মন্তব্য কী? অনেক ধন্যবাদ প্রশ্নটার জন্য, কারণ আপনারা এখন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার একটা তুলনামূলক চিত্র পেয়ে গেছেন। আমরা কিন্তু 4 বছর আগে একটি গবেষণায় আমরা এটা পেয়েছি। যদিও আমরা সার্বিক সাক্ষরতা আন্দোলন, যেটাকে আপনি টিএলএম বললেন, সেটার বিনিয়োগের পুরো ফসলটা আমরা ওইভাবে তুলতে পারিনি, বিভিন্ন কারণে প্রতিবন্ধকতা অনেক ছিল, কিন্তু সেখানে আমরা দেখেছি যে জনসংখ্যার মধ্যে শিক্ষার চাহিদা তৈরি হয়েছে এবং টিএলএম এলাকায় শিশুদের স্কুলে গমনের হার বেশি। এটা আমরা 4 বছর কিন্তু আগে আমরা লক্ষ্য করেছি যে এই প্রোগ্রামটা অনেকেই এর বিপক্ষে বলেছেন, আমাদের শিক্ষাবিদদের অনেকেই, এবং যে কারণে পরবর্তী সরকারগুলো এরকম আর প্রোগ্রাম নেওয়ার জন্য কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভুগেছিল। কিন্তু আমরা এখন যখন অ্যাসেস করা শুরু করেছি তখন আমরা দেখছি যে এর একটা ব্যাপক ইতিবাচক একটা প্রভাব আমাদের প্রাথমিক শিক্ষার উপর রয়ে গেছে। আসলে কিন্তু যেটা হয়েছে, টিএলএম নিয়ে আমরা ওইভাবে গবেষণাও হয়নি যে আসলে এটার ফলাফলটা কী ছিল, এবং কিছু কিছু কর্মসূচি থাকে যেগুলোর প্রত্যক্ষ এবং পরোক্ষ ফলাফল। প্রত্যক্ষ ফলাফল আমরা দৃশ্যমান করতে পারিনি, এটা আমাদের স্বীকার করে নিতে হবে, কিন্তু এই পরোক্ষ ফলাফলগুলা, এই যে জনগোষ্ঠীর উপরে একটা প্রভাব পড়েছে ইতিবাচক। যখন থেকে টিএলএম এর কাজকর্ম শুরু হয়েছে স্কুলে গমনের হার বেড়েছে, এটা আপনারা স্ট্যাটিস্টিক্স যদি দেখেন তথ্য পাবেন। এখন আমরা আবার আরেকটা তথ্য পেলাম যেটাতে জোরদার হলো যে জনগোষ্ঠীকে সচেতন করার কোনো কর্মসূচি নিলে সেটার ইতিবাচক ফল অন্য উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা পাই। কিন্তু এখানে আপনি যেটা বললেন যে বিভিন্ন উপজেলা যেগুলো দেখেছেন আপনি, আমি নিজে মাঠে কাজ করতে গিয়ে দেখেছি এই সচেতনতামূলক কাজ, ওটার আবার ফলাফল কী? মানে আপনি একটা স্কুলে টাকা দেন, বৃত্তি দেন, এটার ফলাফল পাবেন, কিন্তু আমি জনসংখ্যারে সচেতন করে স্কুলে এটা কি প্রভাব ফেলবে? দিনাজপুরে যখন কাজ করি অ্যাসিস্ট্যান্ট হিসাবে, ম্যাজিস্ট্রেট হিসাবে টিএলএম এর কাজ করেছি, সেখানে বৃদ্ধ মানুষ তারাও লেখাপড়া শিখেছে। তাদের মধ্যে শুধু যে আমরা অক্ষর জ্ঞান শিখিয়েছি, পড়া শিখিয়েছি তা না, তাদের মধ্যে অন্যান্য যে লাইভলিহুডের যে বিষয়গুলি, তাদের সচেতন করা, স্যানিটেশন, জন্ম নিবন্ধীকরণ, শিক্ষার প্রতি যে ম্যাডাম বারবার সুন্দর বলছেন যে আগ্রহ সৃষ্টি করা। গ্রামের মেয়েরা স্যার এই এখন বিদেশে চলে যাচ্ছে, তারা যে হাউস কিপিং কাজ করছে, এই পঞ্চম শ্রেণীর সার্টিফিকেটটা কিন্তু তাদের কাজে আসছে। সার্টিফিকেটের কথা বললেন, এর আগে কিন্তু আমরা দেখেছি যে অনেকে স্কুলে যান, স্কুলে গিয়ে পঞ্চম শ্রেণী পাশের একটা সার্টিফিকেট নিয়ে আসেন, কিন্তু আসলে সে কখনোই ওই স্কুলে যেতেন না। তো এখন কিন্তু এই পরীক্ষাটা হওয়ার পরে সেই সুযোগ নাই, ফলস সার্টিফিকেট নেওয়ার সুযোগ নাই, তাকে কিন্তু ওই স্কুলে পড়তে হবে, তারপরে না সার্টিফিকেট দিতে পারবে। স্যার আমি জামালপুরে কাজ করি, ফিল্ড পর্যায়ে সমাপনী পরীক্ষা দেখি, অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা দেখি, এবং স্যার মানুষের মধ্যে যে আগ্রহ, বাচ্চাদের মধ্যে যে আগ্রহটা সৃষ্টি হয়েছে, এটা নতুন একটা নাম দেওয়া হচ্ছে স্যার পিএসসি। আপনি কি কখনো কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি দেখেছেন যে অভিভাবকরা এটা পছন্দ করছে না? জামালপুরে আমি শুনিনি, এবং বরং এটা আগ্রহ সৃষ্টি করেছে, শুধু বাচ্চাদের মধ্যে কেন, এটা পুরো সমাজের মধ্যে একটি উদ্দীপনা তৈরি করেছে। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমরা লক্ষ্য করেছি যে বরিশাল বিভাগে পাশের হার সবচেয়ে বেশি 99.19, কিন্তু ঢাকার অভিভাবকরা সবচেয়ে ধনী, ঢাকার অভিভাবকরা সবচেয়ে বেশি সচেতন, কিন্তু সেখানকার অবস্থান চতুর্থ 97.10। অপরপক্ষে আমরা যদি দেখি সিলেটের অনেক অভিভাবক, অনেকের আত্মীয় স্বজন ইউরোপে থাকেন বা আমেরিকাতে থাকেন, কিন্তু বাংলাদেশে সিলেট বিভাগে সবচেয়ে পিছনে, এবারের ফলাফলে 95.34। তাহলে আমরা দেখছি যে এখানে এই যে ভেরিয়েশনটা হচ্ছে এর কারণটা কি? একটা কথা মনে রাখতে হবে, ঢাকাতে
সচেতন অভিভাবকদের এবং যারা বিত্তশালী তাদের ছেলেমেয়েরা বেশিরভাগ কিন্ডারগার্টেনে পড়েন, ইংরেজি মিডিয়াম স্কুলে পড়েন। আমার এই প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ঢাকার অনেক বড় অংশ আছে যারা প্রান্তিক বস্তিবাসী, হ্যাঁ, তাদের 40 ভাগ মানুষ ধন্যবাদ। বস্তিতে কিন্তু বসবাস করে। আরেকটা চিত্র আমরা দেখি। সিলেটের ক্ষেত্রে যেটা বলেছেন, সিলেটে আমার শিক্ষা প্রশাসন এবং শিক্ষকের সংখ্যা, এটা ঐতিহাসিকভাবে যখন আসাম থেকে বিভক্ত হয় তখন অনেক স্কুল ছিল যেখানে এক শিক্ষকের স্কুল, সেই এক শিক্ষক থেকে 2 শিক্ষক 3 শিক্ষক করে আমি সেখানে এখন পর্যন্ত সমস্ত বিদ্যালয়ে সেই 3 শিক্ষকের বেশি দেওয়ার মতো সুযোগটা এখনো তৈরি হয়নি, শেষ পর্যন্ত এইভাবে এরকম ছিল। কিন্তু একটা আশার কথা আমরা দেখছি যে অন্যান্য বিভাগ বৃদ্ধি হচ্ছে আস্তে আস্তে। অন্যান্য বিভাগের বৃদ্ধি খুবই কম, কিন্তু আমি সিলেট বিভাগে দেখছি যে গতবারের তুলনায় এবার খুব 5% বেশি পাস করেছে। ম্যাডাম, আমরা কি আশা করতে পারি যে আগামীতে সিলেট খুব দ্রুত এই যে পিছনে পড়া, সেই পিছনে পড়াটা কাটিয়ে উঠে এগিয়ে যাবে? হ্যাঁ, এটা অবশ্যই যাবে, কারণ মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্যগুলো খুবই কাছাকাছি কমে আসছে। সেটা হচ্ছে একটা লক্ষণ। আরেকটা হলো যে দেখবেন আপনি এই যে সচেতনতার কাজগুলো ধারাবাহিকভাবে 2 দশক ধরে যে সমস্ত এলাকায় হয়েছে সেখানে আমরা ফসলটা তুলছি ভালো, সেটা হচ্ছে বরিশাল আপনি দেখবেন ব্যুরোর যে স্ট্যাটিস্টিক্সটা আছে, তথ্য আছে ব্যান্ডেসের, শুরুর থেকেই সাক্ষরতার হার কিন্তু বরিশাল বিভাগে বেশি। আমরা কিন্তু এই সময়ের মধ্যে সিলেটে শিক্ষকও দিতে পেরেছি, শিক্ষকের সমস্ত পদে শিক্ষক পদায়নের ব্যবস্থাটা আমরা করতে পেরেছি, যদি সবই সিলেটের শিক্ষক নয়, বাইরে থেকে দিয়েছি। কিন্তু এখন যতটা সম্ভব সরকারের এই নীতি পদ্ধতি অবলম্বন করে ওই উপজেলার লোককেই শিক্ষক হিসেবে দিতে পারি কিনা, বা ওই জেলা থেকে দিতে পারি কিনা, একেবারে সারা দেশের মধ্যে কম্পিটিশন না করে ওখান থেকে করে দিতে পারি কিনা, সেই অনুযায়ী সিলেটের শিক্ষকটা বেশি দেওয়া গেছে। এবং আমি মনে করি সেটা একটা নিয়ামক হিসেবে কাজ করবে এবং দ্রুত এটা উন্নতি হবে বলে আপনি আরেকটা জিনিস হয়তো দেখবেন, একটা তথ্য আছে যে সিলেট মিউনিসিপ্যাল এলাকায়, মেট্রোপলিটন এলাকায় কিন্তু হারটা অনেক বেশি। হ্যাঁ, সিলেট শহরে একরকম ফলাফল, সুনামগঞ্জে গেলে আরেক রকম ফলাফল। যোগাযোগের কি একটা বড় প্রভাব আছে? অবশ্যই স্যার, আমি সুনামগঞ্জে কাজ করেছি 4.5 বছর। সে কারণ যোগাযোগ একটি ফ্যাক্টর স্যার। যখন বন্যা হয়, ফ্লাশ ফ্লাড হয়, তখন নৌকা ছাড়া ছেলেমেয়েরা যেতে পারে না, এবং বাড়িতেও অনেক সময় পানি উঠে যায়, বিশাল বিশাল ঢেউ আসে, তো ফ্লাড থাকে। সেই ফ্লাডে বাচ্চাদের যেতে এক মাস পর্যন্ত আমি 2004-এ লক্ষ্য করেছি সুনামগঞ্জে পানির নিচে থাকে রাস্তাঘাট সহ, ফলে বাচ্চারা স্কুলে যেতে পারে না। তাহলে আমরা দেখছি একটা হচ্ছে অভিভাবকদের সচেতনতা, দ্বিতীয় আরেকটা বিষয় দেখছি যোগাযোগ ব্যবস্থাও কিন্তু প্রভাবিত করে। পিটিআই সংলগ্ন যে স্কুলগুলো আছে এবং ব্রাকের যে স্কুল আছে সেটার পাশের হার প্রায় 99-এর কাছাকাছি। তার মানে আমরা দেখছি যে পিটিআই এবং ব্রাক স্কুলের পাশের হার খুব বেশি অন্যান্য স্কুলের তুলনায়। এটার কারণটা কি? এটা এই যে ম্যাডাম আগে একসময় বলছেন যে আমার একজন শিক্ষক শ্রেণীকক্ষে 50 জন 60 জন ছাত্রকে নিয়ে পড়ায়। আপনি এক্সপেরিমেন্টাল স্কুলে আমার 30 থেকে 40টা শিশু থাকে, সেখানে আমার শিক্ষক বেশি আছে, কোয়ালিফাইড টিচার আছে, তারা যতটা দেখতে পারেন। ব্রাকেরও একটা সেন্টারে 30-এর বেশি ছাত্র থাকবার তার সাথে আরেকটি বিষয় আছে, মনিটরিং। সেটা হচ্ছে শুধু মনিটরিং না, শিক্ষকরাও অনেক বেশি শিশু বান্ধব পরিবেশে পড়াতে পারে। সেটা এই যে ইন্টারেক্টিভ লার্নিং এর সুযোগ আপনি যেটা বললেন আর কি, শিক্ষক শিক্ষার্থীর যে তাদের মধ্যে যে মিথস্ক্রিয়া, যেটা এই যে এটা অনেক বেশি ভালো হয়। তার মানে আমরা তৃতীয় আরেকটা ফ্যাক্টর দেখছি, আমরা যদি যোগাযোগ ব্যবস্থা সুন্দর করতে পারতাম, কন্ট্যাক্ট টাওয়ার বেশি বাড়াতে পারতাম, আমরা যদি স্কুলের একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিতে পারতাম, অর্থাৎ শিক্ষকদের যদি আরো প্রশিক্ষিত করতে পারতাম